বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গল্প যেগুলো খুব কম মানুষ জানে। বলছিলাম বাংলাদেশের একটি সমৃদ্ধ জাতিগোষ্ঠী মণিপুরীদের কথা। গত পর্বে আমরা দেখিয়েছিলাম মণিপুরি কমিউনিটি বেসড ট্যুরিজমে মণিপুরি বাহারি খাবার। আজ আমরা জানব কিভাবে গড়ে উঠল এই ব্যতিক্রমী ট্যুরিজম ব্যবস্থা এবং সেই সাথে এটির উদ্যোক্তা নিরঞ্জন দাদার কাছ থেকে শুনব ভারতের মণিপুর রাজ্য থেকে পূর্বপুরুষদের বাংলাদেশে আসার ইতিহাস, নিজস্ব ভাষা, ধর্ম, পোশাক ও জীবনধারার গল্প। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে। তো বাংলাদেশে এটাই প্রথম কমিউনিটি বেসড ট্যুরিজম হোমস্টে, এইটাই প্রথম হয়ে উঠছে। এইটাও আমি খুব কষ্ট করে এটাকে ডেভেলপ করছি। প্লাস আমরা বিশেষ করে আমি আমাদের আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের নিজস্ব কৃষ্টি, কালচার, ভাষা থেকে সম্পূর্ণ নিজস্ব থাকায় কমিউনিটি বেসড ট্যুরিজম করার পিছনে এইটাই সবচেয়ে সুগম একটা রাস্তা। এখন আজকে আপনারা আসছেন আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে গ্রহণ করা হয়। একইভাবে খাবো, একই কালচার নিয়ে কাজ করবে, একই কালচার নিয়ে করব, এই যে জিনিসগুলা। যাই হোক, এটা আমাদের খাসিয়াপল্লী বা সিলেটের ওই যে জাফলংয়ের ওইখানে 3টা খাসিয়াপল্লী আমার এখানে ট্রেনিং নেওয়া হয়েছে। আমি ট্রেনিং দিছি ওদেরকে কিভাবে আমাদের কমিউনিটি বেসড ট্যুরিজমটাকে ডেভেলপ করা যায়। আমি এখানে সৎভাবে, সততার সহিত সুন্দরভাবে আমি পরিচালনা করায় আজকে এই ধরনের পরিবেশ না দেখাতে ওরাও বলতে পারে না যে আমাদের সমাজ ক্ষতি হইতেছে, বরঞ্চ আমাদের সমাজ লাভবান হইতেছে। এলাকার মানুষ এখন সবাই খুশি, সবাই এখন এই কমিউনিটি বেসড ট্যুরিজমটাকে সবাই সাধুবাদ জানাইতেছে। দাদা, আপনি সহ আর কতগুলো পরিবার এরকম এখন হোমস্টে? এখন আমি এইখানে আমি প্রথমে তো 2টা রুম নিয়ে আমি শুরু করছি। এখন আমি একটা কমিটি গঠন করছি, 10 জন বিশিষ্ট। প্রাথমিকভাবে আমি কমিটি গঠন করে আমি 10 জন আমরা একসঙ্গে আমরা কাজ করছিলাম। তো এইভাবে আমরা 10 জন আমরা এখন গেস্ট থাকার মতো পরিবেশ সৃষ্টি করছি। আপনাদের 10টা পরিবার এখন এভাবে কমিউনিটি বেসড থাকার মতো পরিবেশ আমরা সৃষ্টি করছি, আমরা রাখি। আমাদের মণিপুরীদের বিভিন্ন সময় যে বিশেষ করে রাস পূর্ণিমা, তারপরে লাইহারাও বা তারপরে থাবলচং বা এইসব ব্যাপারে অনেক গেস্ট চলে আসে। এইভাবে আমাদের কমিউনিটি বেসড ট্যুরিজমটা এখন বর্তমানে খুবই চাহিদা। আচ্ছা, মূলত আমি 2000 সালের দিকে স্বপ্ন করছি। আমার ভগ্নিপতি উনি জাপান এক্সপোর্ট করতো। সময় করতো কি, জাপান থেকে 5-6 জন 8-10 জন টিম এসে ওরা সম্পৃক্ত হয়ে তাঁতিদেরকে তাদের পছন্দ মতো প্রোডাক্ট করে এটা স্যাম্পল দিয়ে ওরা চলে যেত। এরই মধ্যে যতগুলো ওরা বলছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে, ওরা বলছে যে দেখো, আপনারা এখন যা খান ওইটা খাবেন না। পূর্বপুরুষ, আপনারা আদি পূর্বপুরুষ যেমন ধরো আপনারা এখন খায় না, যা পূর্বপুরুষরা খাইতো ওই সব বিষয়গুলো আমাদেরকে খাওয়ান। মোট কথাই যে ঐতিহ্যটা খাওয়াতে হবে। আপনি এখন বর্তমানে এই যে মাছ মাংস আধুনিক এইটা খাওয়াবেন না, এইভাবে আমাকে ইনফরমেশন করতো। তখন আমি বয়স্কদের কাছে যাইতাম, দাদা আপনারা যে একবারে সুতোকালে খাইছিল এখন খাওয়া হয় না, কি কি তরকারি আছে আমাকে একটু দেখে। যা ইনফরমেশন দিছিল, বিভিন্ন মশলা এখন আর পাওয়া গেছে না, যতটুকু পাওয়া গেছে আমি এটাকে সংগ্রহ করে আমি ওইভাবে মেনু তৈরি করে আমি এখন যে আমাদের মণিপুরীদের সচরাচর এই তরকারিগুলো খায় না। যেমন ধরো লেবুর পাতা দিয়ে একটা মেনু হয়, মশলা জেনাম পাতা দিয়ে হয়। আমাদের মণিপুরীরাও তো মণিপুরি খাবার খাওয়ার জন্য এখানে চলে আসে, মণিপুরীরাই, কেননা তাদের বাড়িতে তো মণিপুরি খাবার হয় না। 22 সালে আমাদের বাংলাদেশের মণিপুরি যারা ভার্সিটিতে লেখাপড়া করে, তো ওরা সব একসঙ্গে একত্র হয়ে 26 জন আর 27 জন এইভাবে আমার এখানে আসছে যে মণিপুরি খাবার খাবো। মণিপুরি ছেলেরাই মণিপুরি খাবার খাওয়ার জন্য আমার এখানে চলে আসছে। তো এখানে জাপানিসের আইডিওলজির থেকে পাওয়া হচ্ছে। আমার এক বন্ধু কানাজাওয়া, উনি একজন পাইলট ছিলেন। উনি করতো কি, আমাকে বলতো
যে দাদা আপনি শেষ বয়সে আপনার ছেলে মেয়ে সঙ্গী হবে না, সঙ্গ পাবে না, আপনি একটা গল্প তৈরি করেন, ওই গল্প শোনার জন্যে আসবে, আপনার অনেক সঙ্গী পাবে। ছেলে মেয়েগুলা ডালপালা গজায় এরা অনেক উপরে উঠে চলে যাবে, বা আপনি গুড়িতে থাকবে, ওরা চলে, আপনি শেকড়কে খুঁজেন। এই যে আপনারা আসছেন, যদি আমি কমিউনিটি বেস ট্যুরিজম না করতাম তাহলে আসতো না। আমি যদি এইসব চাগুলা, এইসব মুয়াগুলা, এইসব খাবারগুলা যদি আমি পরিবেশন না করতাম, উপস্থাপন না করতাম, তাহলে তো কেউ আসতো না। এই ধরনের মূল্যবান কথাগুলা এখন হারে হারে আমি টের পাইতেছি, যে কানা জয় যে কথাটা বলছিল এটা একবারে হারে হারে ফলতেছে। আপনার পরে এটা কে দেখাশোনা করবে, লোকজন আছে? আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা বিয়ে দিয়ে দিছি, সে সাজ থেকে বায়োকেমিস্ট্রিতে ইয়ে করছিল, আর ছেলে শান্তামরিয়াম ইউনিভার্সিটি থেকে ওই যে ফ্যাশন ডিজাইনিংয়ে সে ইয়ে করছে, ওই যে লেখাপড়া করছে। এই যে ছেলে এবং মেয়ে, আর ছেলে বিয়ে করে নেয়, শুধু সে মডেলিংও করে, তারপরে সে এখন মিডিয়াতে কস্টিউম ডিজাইনার হিসাবে সে কাজ করতেছে। তো ভবিষ্যতে আমার ছেলে এটা ধরে রাখবে। এবার দাদার সাথে বেরিয়ে পড়লাম মণিপুরি পাড়া ঘুরে দেখতে। দাদা এই যে এখানে তারেং মণিপুরি হ্যান্ডলুম অ্যান্ড ক্রাফটস রিসার্চ সেন্টার, এই তারেং কথাটার তারেং অর্থ আমাদের যে চরকাকে বলা হয় তারেং, ওই যে তাঁতের যে চরকাটা, তাঁতের যে ওটাকে? চরকাটাকে তারেং বলা হয়। ওই যে মেয়েটার মানে আগামী 6 তারিখ শুক্রবার আচ্ছা তার বিয়ে। আচ্ছা আচ্ছা, তো ওই বিয়ের অনুষ্ঠানের জন্য ওর সরাসরি আপনাদেরকে দাওয়াত দেওয়া হোক। নিমন্ত্রণ দিল। আচ্ছা, হ্যাঁ, অনেক তার নাম ধন্যবাদ নিশা। এবং বলো। কংগ্রাচুলেশন। আপনার নামটা বলে দেন। আমার নাম নিশা। নিশা। আচ্ছা, নিশা দিদির বিবাহ, বিবাহ, এবং হ্যাঁ, আমরা নিমন্ত্রণ পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে চমৎকার। লংলা কর্মধার থেকে আসতেছে। আচ্ছা, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার বিয়েতে উপস্থিত থাকার। হুম। মণিপুরী সমাজে বিয়ে একটি খুবই পবিত্র বিষয়। দর্শক, আপনাদেরকে নিয়ে চেষ্টা করব এই বিয়েতে উপস্থিত থাকার। মণিপুরীরা মূলত ভারতের মণিপুর রাজ্য থেকে আগত একটি জাতিগোষ্ঠী। বাংলাদেশে তারা প্রধানত সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চলে বসবাস করে। নিজস্ব ভাষা, ধর্ম, পোশাক, নৃত্য আর জীবনধারার মাধ্যমে তারা আজও তাদের ঐতিহ্য আগলে রেখেছে। দাদা, ভানুবিল কিন্তু আরেকটা কারণে বেশ মানে পরিচিত। হ্যাঁ সেটা হচ্ছে এখানে কৃষক আন্দোলন হয়েছে জি, জি। বেশ আগে। হ্যাঁ হ্যাঁ, এই আন্দোলনটা হয়েছিল কি কারণে? আন্দোলনটা হয়েছিল, এটা মূল বিষয় হচ্ছে গিয়া ওই যে কৃত্রিম ভাষা, আমাদের যে লংলার কৃত্রিম ভাষা, ওইখানে যে নায়েব ছিল উনার কাছে আমরা অলরেডি ট্যাক্স দিয়ে দিছি, কিন্তু ওই ট্যাক্সটা সে ফাঁকি দিয়ে মানে ট্যাক্স দিয়েছে না বলে আমাদেরকে ইয়ে করে। আমরা দেওয়ার পরেও মানে এই মানে এটা তখন মানে সরকারি হ্যাঁ হ্যাঁ ইয়েতে সরকার এটা ওঠে তখন তো নাই। তখন তো সরকার ছিল না। হ্যাঁ। সরকার না, তখন তো এই যে জমিদারের জমিদার, প্রথা হ্যাঁ, ছিল। জমিদার প্রথা। ওই জমিদারের নায়েব সে আমাদের ইয়েটাকে না উঠায়ে সে বলছে যে না এখনো দেওয়া হয় নাই। ওই তখন গিয়া ওই আন্দোলনটা ইয়ে হয়। এই আন্দোলনটা এত ব্যাপক আকারে ইয়ে করছে যে যা ওই মানে ওই যে জমিদার এবং ব্রিটিশ স্বীকার করতে হয়েছে, ব্রিটিশ ভুল স্বীকার করা হয়েছে ব্রিটিশে। আচ্ছা, এই যে ইতিহাসটা এটাই মানে রয়ে গেছে আর কি। এইটাই সবুজ আর সবুজ। যখন ধানগুলো পাকে তখন সোনালি আর সোনালি। এখন আবার দেখো ধুধু মাঠ। শহর থেকে বিশেষ করে কোনো বাচ্চা কাচ্চাগুলা মানে গ্রাম দেখে নাই, এখানে এসে এত আনন্দ করে, এত ভালো পায়। এইটাই সবচেয়ে মানে ভালো লাগা বিষয়টা আর কি। শুধু মণিপুরি কমিউনিটি দেখা না, এবং গ্রামের যে একটা ঐতিহ্য, ওই জিনিসটাও দেখা। তবি খায় তুই কে? হ্যাঁ তবি গরু কি তোর? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হচ্ছে সেই মণিপুরীদের ঐতিহ্যবাহী তাঁত কল যেটা, সেটা। তো দাদা, আপনাদের কমিউনিটিতে তো সাধারণত মানে বিশেষ করে মহিলাদের কাপড় তো ওনারা কাপড় নিজেরাই তৈরি করে, তাই না? তৈরি করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা তাঁতের শাড়ি সম্ভবত তৈরি হচ্ছে। দর্শক, আপনারা বলতে পারবেন একটা তাঁতের শাড়ি তৈরি করতে কয়দিন লাগে?
আমরা দাদার কাছ থেকে শুনি। দাদা, একটা শাড়ি তৈরি করতে কতদিন লাগে? একটা শাড়ি তৈরি করতে এখানে বিভিন্ন দামের বিভিন্ন সময়ের উপরে নির্ভর করে। যেমন ধরো একবারে লোয়েস্ট 1500-1600 টাকা দামের যে ওইগুলা 3 দিন সময় লাগে, দুইজন আমরা দুইজন বসতে হয় তাতে। দুইজনে 3 দিন সময় লাগে, 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত লাগে। এই ধরনের মানে বিভিন্ন ক্যাটাগরিতে দামগুলা যত সময় যায় ততই দামটা বাড়ে। এইটাই আচ্ছা। যে ইয়েটা যেমন কেওয়া ময়রাং, তারপরে গিয়া টেম্পল ময়রাং, তারপরে গিয়া বিভিন্ন ধরনের এই যে ডিজাইনগুলা, এটা বিভিন্ন এলাকার বিভিন্ন নাম দিয়ে করা। তো এই যে নামকরণ যে আইছে, এটা একটা ঐতিহাসিক, এটা একটা আলাদা তার মানে সিম্বলিং আসে। এটা বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দাদা, এই খাম্বা থইবি সম্পর্কে কিছু একটু বলেন তো। খাম্বা থইবি পোশাক না এটা আসলে কি? খাম্বা থইবি মূলত আমাদের লাইলি মজনু সিঁড়ি পড়াদের মধ্যে একটা মহাকাব্যের কিন্তু এখানে অরিজিন ইতিহাস এটা। তো খাম্বার পোশাক আলাদা, থইবির পোশাক আলাদা। এই মেইনলি খাম্বা থইবির পোশাক এটা। আচ্ছা, মানে খাম্বা তাইলে মানে পুরুষ যিনি ছিল উনি হলো খাম্বা, একজন নায়ক, আর থইবি হলো নায়িকা। আচ্ছা। এটা একটা হোমস্টে, এই যে এটার নাম হচ্ছে শিরোই লিলি। শিরোই লিলি হচ্ছে মণিপুরীদের জাতীয় ফুল। মণিপুরীদের প্রত্যেকটা বাড়িঘর এত চমৎকারভাবে পরিচ্ছন্ন, মানে প্রত্যেকটা বাড়িতেই আমি দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বার্মা রাজা মণিপুর রাজ্য দখল করার পরে তখন রাজাগুলা পলায়ে আসে এইদিকে। তখন তো এটা ত্রিপুরা এবং আসাম ছিল, সিলেট। তখন পলায়ে এসে আমরা সিলেটে রাজবাড়ি যে মির্জা জাঙ্গাল, এখানে একটা মহারাজ গম্ভীর সিং ওইখানে মানে থেকে গেছে, এখানে রাজবাড়ি করছে। তারপরে আমরা মণিপুর থেকে আমরা রানীর বাজার, তিলকপুর রানীর বাজার যে কমলগঞ্জের এখানে একটা রাজবাড়ি করা হয়েছে। এর পিছনে আমরা মূলত চলে আসা। মধ্যে কতগুলা মানে আপনাদের মণিপুরীদের মধ্যে কতগুলা সম্প্রদায় আছে? 3টা সম্প্রদায়। মৈতেই মণিপুরি। আমরা এখনো যে মেইতেই উৎপত্তি, তো এখানে রাজবংশে তখন মণিপুর রাজ্যটাই তো মেইতেইয়ের। মণিপুরীদের মধ্যে রয়েছে 3টি সম্প্রদায়: মৈতেই মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও পাঙ্গাল বা মুসলিম মণিপুরী। এখন কি আপনাদের যে মণিপুরী মেয়েদের কি অন্য কমিউনিটিতে বিয়ে ঠিয়ে হয়? মানে বাঙালি হিন্দুদের সাথে কি বিয়ে হয় এদের? না, একবার হয় না। মণিপুরি মুসলিমের কাছেও হয় না, তারপরে গিয়া বিষ্ণুপ্রিয়াদেও হয় না। আমরাই শুধু। মণিপুরি পাড়া থেকে ফিরতে ফিরতে একটা জিনিস বুঝলাম, সব ভ্রমণ ছবি তোলার জন্য নয়, কিছু ভ্রমণ মন ঠিক করার জন্য। যদি কখনো ক্লান্ত হয়ে পড়েন, যদি মনে হয় সব কিছু খুব জটিল, একদিন চলে আসবেন মৌলভীবাজারের মণিপুরি পাড়ায়। ভিডিওটি যদি আপনার মনে একটু শান্তি এনে দেয় তাহলে লাইক দিন, আর এমন গল্প ভরা ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই রাখুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।